আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি ২০২৩ সালে নর্ডন কলেজের ভর্তি পরীক্ষায় আসা একটি প্রশ্নের সেট আমি সলভ করাবো। আর নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে আমি বাকি যেই প্রশ্নর সেটগুলো আছে সেগুলো সলভ করাবো। তো শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটাকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং ফলো করে দিবা ফেসবুক পেজটাকে। অ্যান্ড তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা। অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে? সো চলো আমি এখন আর বেশি কথা বলব না। আমি সরাসরি হচ্ছে চলে যাবো আরকি। আর এর আগে কথা বলি যে তোমাদের আমরা জানি এনডিসি যে কোয়েশ্চেন প্যাটার্নটা এটা প্রতি বছর কিন্তু চেঞ্জ করে। তো ২০২৩ সালের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল? তো ২০২৩ সালে তোমার মোট 35 মানে ৩৫ টি প্রশ্ন ছিল। আমাদের টাইম ছিল হচ্ছে তোমার ৪০ মিনিটের মতো। ৪০ মিনিট টাইম ছিল এবং হচ্ছে ৩৫ মার্কে। সো ৩৫ টা কি ছিল? শর্ট কোয়েশ্চেন ছিল। আবার অনেক সময় তোমার শূন্যস্থান পূরণ ছিল, গ্যাপ ফিলিং আরকি। এরকম টাইপের ছিল আরকি। ঠিক আছে? এক কথায় উত্তর। সো একটা পেজ ছিল। এই পেজের মধ্যে সবগুলো প্রশ্ন ছিল আরকি। আর যেগুলো গ্যাপ ফিলিং ছিল ওইগুলো গ্যাপের মধ্যে জাস্ট আনসারটা লেখা লাগতো আরকি। আর যেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ছিল শর্ট কোয়েশ্চেন জাস্ট পাশে আনসারটা লিখলেই হইতো। ঠিক আছে? এরকম ছিল। আর এইটা ছিল হচ্ছে ২০২৩ সালের যে প্যাটার্নটা আরকি। সো চলো আমি এখন আর কথা না বলে সরাসরি হচ্ছে দেখি প্রশ্নগুলো দেখি কি বলছে। আচ্ছা, এখানে ১ নাম্বার প্রশ্নটা হচ্ছে ফিজিক্স থেকে প্রশ্ন করছিল। তো বলছে একটি স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার বাগ সংখ্যা হচ্ছে ৫০ এবং পিচ হচ্ছে ০.৫ মিলিমিটার। মূল স্কেলের 0 দাগ ভার্নিয়ার স্কেলের ৫তম দাগের সাথে হচ্ছে মিলে যায়। দাগ হবে, ঠিক আছে? দাগের সাথে মিলে যায়। তাহলে হচ্ছে যান্ত্রিক ত্রুটি কত বের করতে বলছে আমারে। তাহলে একটু খেয়াল করো। এখানে আমাদের বার্নিয়ার যে কনস্ট্যান্টটা এটা কত হবে? বিসি। এটা হবে কি আমাদের পিচকে যদি আমরা ভার্নিয়ার সংখ্যা মানে যে ভাগ দ্বারা ভাগ করি তাইলে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে? তাহলে পিচ হচ্ছে ০.৫ আর এটা কত? তোমার ৫০। তাইলে বিসি আসবে কত? যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ০.৫ ডিভাইড বাই ৫০ তাইলে হবে 0.01, রাইট? এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমাকে বলছে যান্ত্রিক ত্রুটি কত? তো যান্ত্রিক যে ত্রুটিটা এটা হবে এই যে বার্নিয়ার সমবর্তন ইনটু হচ্ছে তোমার বার্নিয়ার কনস্ট্যান্ট। তো ৫ তম দাগের সাথে মিলে যাচ্ছে। এখানে ৫ হবে আর এখানে কি হবে? ০.০১ হবে। তাইলে আমরা কি বলতে পারি? ০.৫ ইনটু ০.০৫ তাইলে এটা আসবে হচ্ছে ০.০৫, ঠিক আছে? এইটা হচ্ছে কি তোমার যে যান্ত্রিক ত্রুটি ঠিক আছে? সো ইজি ছিল। তারপরেরটা হচ্ছে কে ষোলতম সূর্য গ্রহণ ব্যাখ্যা করেন? আচ্ছা, এই বছর মানে ২০২৩ সালের যে প্রশ্নগুলো ছিল, মানে অন্য সকল বছরে যে দেখতাম আমরা দেখেছি যে একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বেশি ছিল। কিন্তু ২০২৩ সালে একটু তোমার থিওরি টাইপের বেশি ছিল। মানে জাস্ট আনসার এরকম টাইপের শর্ট কোয়েশ্চেন তো। কিন্তু আমরা ২০২২ সালে পরীক্ষা দিয়েছিলাম। তখন কিন্তু শর্ট কোয়েশ্চেন ছিল। তবে আ কম প্রশ্ন ছিল। মানে ২৫ টা ছিল আরকি। প্রশ্ন ২৬ টা ছিল। আরেকটা হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ ছিল আরকি। তো টাইম ছিল ৪০ মিনিট। সো এখন প্রশ্ন সংখ্যাটা বাড়ায় দিছে কিন্তু তোমার যে সময়টা সেম রাখছে আরকি। কিন্তু এই যে প্রশ্নের যে কোয়ালিটিটা এটা কেমন? এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আরকি, যে তোমার থিওরির থেকে একটু বেশি প্রশ্ন করছে। ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম আছে এখানে। এই ২০২৩ সালে আসছে আরকি। সো ঠিক আছে? ওকে। কে সনাতন সূর্যগ্রহণের ব্যাখ্যা করেন? থেলিস জানি আমরা। একটি ১ নিউটন ভরের আপেলকে মুক্ত অবস্থায় ফেলে দিলে তার উপর নিট কার্যকারী বল কত? তাহলে এটা অবশ্যই ১ নিউটন হবে। কেন জানো? ধরো একটা ১ নিউটন ওজনের কোনো একটা আপেলটা তুমি মুক্ত করে ছেড়ে দিলা। তাহলে একে পৃথিবী টানতেছে কত নিউটন বলে? ১ নিউটন বলে। ঠিক আছে? বা তার ওজনটা একমত কাজ করে আরকি। বুঝছো? এখানে যাও মুক্তভাবে পড়ন্ত বস্তুর উপর কেবল তার ওজন বা অভিকর্ষজ বলই বল হিসেবে কাজ করে। তার মানে কি তার ওজন ১ নিউটন, দ্যাটস হচ্ছে আনসারটাও ১ নিউটনই হবে। অভিকর্ষজ ত্বরণ এবং পৃথিবীর ব্যাসার্ধের সম্পর্ক কেমন? বর্গের ব্যস্ততা দিয়ে। কেন? যে আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে কি জিএম বাই আর স্কয়ার, রাইট? এটা আমরা জানি। সো এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে আর এর সাথে সম্পর্ক কেমন? জি ইজ প্রপোর্শনাল ঠিক হবে 1 বাই আর স্কয়ার। তার মানে হচ্ছে আর এই যে তোমার ব্যাসার্ধের বর্গের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? এই যে বর্গের ব্যস্ত অনুপাতিক এটা হচ্ছে আমাদের আনসার ছিল। একটি ঘনাকৃতির বস্তুর এক বাহু হচ্ছে এত সেন্টিমিটার, ঘনত্ব হচ্ছে এত কেজি
পার মিটার কিউব বস্তুটিকে পানিতে নিমজ্জিত করলে আপাত ভর কত? তাই আগে দেখতে হবে বস্তুর ভর কত ছিল। ঠিক আছে? তারপরে পানিতে যখন তুমি এটাকে নিমজ্জিত করবা তাহলে পানির যে অপসারণ হইছে ওই ভরটা তুমি বের করবা। তাহলে হচ্ছে এই যে বস্তুর যে ভরটা ছিল আগে এবং সেখান থেকে যদি পানির অপসরিত ভরটা বিয়োগ করো তাহলে আমরা যে ভরটা পাবো সেটাই হচ্ছে আমাদের আপাত ভর। তাহলে প্রথমত আমরা তার আয়তনটা বের করি। তাহলে একটা কি ঘনাকৃতির বস্তু হইলে তার বাহু হচ্ছে তোমার ২ সেন্টিমিটার। তাহলে এখানে এই যে তোমার বাহুটাকে সেন্টিমিটার থেকে তোমার মিটার নিবা। তাহলে এখানে আয়তন কত হবে? আয়তন হচ্ছে তোমার L কিউব আরকি। L কিউব আরকি আয়তন। সো এটা যদি A হয়, A হচ্ছে 2 সেন্টিমিটার, তুমি মিটারে নিবা। 2 বাই হচ্ছে ১০০। তাহলে হচ্ছে কি তোমার 0.02, তাহলে 0.02 কিউব। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের আয়তনের মানটা। তাহলে এখানে কিউব দিলে আসবে 5.12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা আমি একটু আবার দেখি, 0.02 হোল কিউব। আচ্ছা সরি। এটা হচ্ছে কত তোমার 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত মিটার কিউব আসে। ওকে? তাহলে এই যে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে তোমার এই যে আমরা জানতাম যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি? তোমার m/v। তাহলে আমরা এখানে m কি লিখতে পারি? m হচ্ছে তোমার কি? রো ইনটু v। তাহলে এখান থেকে বস্তুর ভরটা ধরো তোমার m ছিল, m। তাহলে কি লিখতে পারি? রো ইনটু v। রো কত? এই যে এখানে ৬৬০০। আর v কত? v হচ্ছে এই যে এই মানটা। তাহলে আমরা কাজ করি, করি 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু ৬৬০০। তাহলে আমার ভরটা আসতেছে 0.0526 কেজি। এটা আসতেছে হচ্ছে ভর। ঠিক আছে? বস্তুর ভর। তারপরে পানিতে নিমজ্জিত করলে এই যে অপসারিত পানির ভর কত? অপসারিত পানির ভর ধরলাম তোমার m ওয়াটার। ঠিক আছে? ধরলাম mw। তাহলে কত হবে? এই যে রো w ইনটু v, তাই না? তাহলে এখানে রো w কত? ১০০০। পানির ঘনত্ব কত? ১০০০ কেজি মিটার পার কিউব। ঠিক আছে? আর v হচ্ছে কত? 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে ১০০০ এর সাথে যদি আমরা 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ করি তাইলে হবে আমাদের 0.0008 কেজি। ওকে? এবার বলো আমাদের বস্তুর ভর ছিল এটা। আর পানিতে অপসরিত পানির ভরটা হচ্ছে এত। তাইলে হচ্ছে আপাত ভর কত হবে? আপাত ভর আপ আপাত ভর কত হবে? এই যে m থেকে তোমার mw টা বিয়োগ করে দিবা। মানে এই যে অপসরিত পানির যে ভরটা বিয়োগ করে দিবা। তাহলে এখান থেকে বিয়োগ করো, তাইলে 0.025 0526 মাইনাস 0.0008, তাহলে আসতেছে হচ্ছে 0.0446 এত কেজি। এটাকে পারলে তুমি গ্রামে নিতে পারবা, তাহলে ১০০০ দ্বারা গুণ করে দাও। তাহলে গ্রামে নিলে হচ্ছে এটা 0.0446 ইনটু ১০০০ দ্বারা গুণ করবা। তাহলে হচ্ছে 44.6 গ্রাম। এই যে এটা হচ্ছে কি আনসার। তুমি এটা রাফ করবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে ৬ নাম্বার দেখি, বস্তু কি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে বস্তুর ওজন কত পার্সেন্ট কমবে? ওকে? এটা একটু গ্যাপ ফিলিং ছিল আরকি। তাহলে একটু খেয়াল করো। আমরা জানি কি জি ইকুয়াল টু হচ্ছে gm বাই আর স্কয়ার। কারণ ওজন কিন্তু তোমার অভিকর্ষ স্তরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে এই যে ব্যাসার্ধের সাথে তোমার যদি m ফিক্স থাকে তাহলে ব্যাসার্ধের সাথে তোমার জি প্রাইম মানে জি এর সম্পর্ক কি? তোমার বর্গের ব্যস্ত মধ্যে, তাহলে জি প্রাইমটা কি হবে? তোমার 1 বাই এই যে ব্যাসার্ধ 2 স্কয়ার। ঠিক আছে? এত হবে। তাহলে ইনটু জি। তাহলে এটা হবে কি তোমার 1/4 ইনটু জি এর সমান হবে। তাহলে বলছে ওজন কত হারাবে? তাহলে m তো ফিক্স থাকে। তো ওজন হারাবে কতটুকু বলো? সো ধরো এখানে ছিল ওজন ধরো জি, মানে অভিকর্ষণ ছিল তোমার জি। তাহলে আছে হচ্ছে কত? 1/4 জি। তাহলে হারাবে কতটুকু? এই যে 1 জি থেকে যদি আমরা 1/4 জি বিয়োগ করি তাহলে থাকবে কতটুকু থাকবে? হারাবে 3/4। তো এটাকে পার্সেন্টে নিলে কি 100% দ্বারা গুণ করো।
তাহলে এর হবে কত? 75% হারাবে। আনসারটা ছিল 75%। ঠিক আছে? তো আমার ছিল তোমার জি। তাহলে হইছে জি প্রাইম মানে 1/4 জি। তাহলে হারাইছে কতটুকু? জি থেকে 1/4 জি বিয়োগ করবা। তাহলে এখানে কত? 3/4 জি আসবে। তাহলে কত পার্সেন্ট নিলে 100 দ্বারা গুণ করবা তাহলে 75% হারাবে। ঠিক আছে? এটাই। দেন সরল সঞ্চিত স্পন্দন গতির পথ কেমন? এটা সরলরেখা জানো তুমি। তারপর এক সংজ্ঞা আসছে। প্রকৃত উপকেন্দ্র কি? সো সংজ্ঞাটা লিখে দিবা। এজন্য নিজেকে মানে সব দিক দিয়ে প্রিপেয়ার রাখতে হবে। যে সংজ্ঞা আসলে যেন পারো, ম্যাথ আসলে যেন পারো, রিটেন আসলে যেন পারো। যেভাবেই প্রশ্ন করো হোক না কেন, যেন তুমি আনসার করতে পারো। ঠিক আছে? নিজেকে এইভাবে তোমার প্রিপেয়ার্ড রাখতে হবে আরকি। সো কোন কণিকের জ্যামিতিক সংজ্ঞায় যে নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে সঞ্চার পথটি আবর্তিত হয় তাকে কণিকের উপকেন্দ্র বা তোমার কি বলা হয়? ফোকাস বলা হয়। তো এগুলো তোমরা দেখবে। আচ্ছা সান্দ্রবল কাকে বলে? সো এখানে দেওয়া আছে সংজ্ঞাটা দেখে নাও। আমি আর বলতেছি না। প্রবাহীর অভ্যন্তরীণ ঘর্ষণ বল বা যা এর বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাড়া দেয়। ঠিক আছে? আর বৃত্ত কলা কাকে বলে? এটা তুমি বুঝো। ধরো একটা বৃত্ত আছে। এটা একটা বৃত্তকলা। এই যে অংশটা বৃত্তকলা। তাহলে কি ২ টা ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী কোণ যে ক্ষেত্র উৎপন্ন করে এই যে ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা এটাকে বলে কি বৃত্তকলা। ঠিক আছে? এটা কি একটা বৃত্তকলা। শেষ। এই সংজ্ঞাটা দিবা আরকি যে ২ টি বৃত্তের ২ টি ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী কোণ বা মধ্যবর্তী চাপ, এই যে চাপটা কি করে যে ক্ষেত্র উৎপন্ন করে তাকে বলা হয় কি তোমার বৃত্তকলা। ওকে? সো নেক্সট টা দেখো লগারিদম কাকে বলে? সংজ্ঞা আসছে। লগারিদম হলো কোনো নির্দিষ্ট ভিত্তির বা বেইস এর উপর যে ঘাত বা পাওয়ার থাকে বসালে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে লগারিদম। ঠিক আছে? এটা বুঝো তোমরা। আচ্ছা তারপর হচ্ছে তোমার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল মানে সমতল না সকল তলে হবে। ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে 2 AB + BC + C যেখানে A, B, C কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে? এগুলো তোমরা জানো এগুলো বাচ্চাদের অঙ্ক। আচ্ছা এরপর 13 নাম্বারটা দেখো 10 আলফার মান -1 হলে এর তো রেঞ্জ দেওয়া আছে তোমার আলফার মান। তাহলে আলফার মানটা বের করতে বলছে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে এখানে বলো 10 একটা চতুর্ভাগ আঁকো। 10 নেগেটিভ থাকে কোন চতুর্ভাগে? সেকেন্ড এন্ড হচ্ছে কি থার্ড আর ফোর্থ। এই ২ টা চতুর্ভাগে 10 এর মানটা অলওয়েজ কি থাকবে? নেগেটিভ থাকে। রাইট? তাহলে আমার এই যে আলফার মানটা এই সেকেন্ড কোয়াড্রেন্ট থাকবে এবং ফোর্থ কোয়াড্রেন্ট থাকবে আরকি। তাহলে খেয়াল করো। আমরা কি লিখতে পারি? এবার সেকেন্ড কোয়াড্রেন্ট লিখি আমরা। কি 10 আলফা = -1 রাইট? ওকে। তাহলে 10 আলফা কত হবে? 10 কত ডিগ্রি মান তোমার 1 হয়? 45 ডিগ্রি মান 1 হয়, তাই না? তাহলে এটাকে তুমি এভাবে লিখবা 10 আর সেকেন্ড কোয়াড্রেন্ট এজন্য হচ্ছে 180 মাইনাস মানে 2 পাই থেকে মানে 2 পাই মাইনাস ইয়া লেখা লাগে আরকি। যে 2 পাই মাইনাস 45 বা 180 মাইনাস 45 লিখতে পারো। ঠিক আছে? তাহলে আলফার মান 10 আলফা কত আসবে? বিয়োগ করো। 135 10 135 তাহলে আলফা কত? এই যে এত ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে তো এই যে আলফা হলো একটা এখানেও হইতে পারে আবার। 4 কোয়াড্রেন্ট এ। তাহলে 4 কোয়াড্রেন্ট এ কি হবে? যে 10 আলফা -1 না? তাহলে আলফা কত হবে? দেখব -45 ডিগ্রি। তো -45 ডিগ্রি হচ্ছে এইটা। তাহলে আমাকে যদি এটা হচ্ছে -45 ডিগ্রি এইটা। মাইনাস ঠিক আছে? তাহলে এখান থেকে চিন্তা করলে x অক্ষের ধনাত্মক দিকে চিন্তা করলে এই যে এমনি ঘুরে আসে এখানে। তাহলে ৩৬০ থেকে যদি আমরা মানে বিয়োগ করি ৩৬০ থেকে -45 ডিগ্রি দেই তাহলে যেটা আসবে এটা হচ্ছে তোমার একটা আনসার। তাহলে ৩৬০ -45 তাইলে হবে ৩১৫ তাহলে আলফার মান আরেকটা হবে কি ৩১৫ তাহলে একটা হচ্ছে ১৩৫ একটা হচ্ছে ৩১৫ ঠিক আছে? ওকে দেন চলো। এখানে একটা ধারা দেওয়া আছে। বলছে ধারাটির অসীমতক সমষ্টি কত হবে? বা কখন থাকবে বলছে সরি। তাহলে অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? এই যে সাধারণ অনুপাতটা কি হতে হবে তোমার? এই যে এই শর্তটা মানতে হবে। অর্থাৎ কি? এই r এর মানটা -1 এর চেয়ে বড় হতে হবে অথবা 1 এর চেয়ে ছোট হতে হবে। এই শর্ত লেখলেও হবে। ঠিক আছে? এটা ছিল আনসার। y = ln x এবং y = e to the power x ফাংশনটির
মধ্যে সম্পর্ক কি? তারা হচ্ছে একে অপরের বিপরীত বা ইনভার্স ফাংশন। ঠিক আছে? ইনভার্স ফাংশন ছিল। ৬ অণু পানি সহ একটি লবণের সংকেত লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড 6 এটা হইতে পারে। অথবা ধরো কোবাল্ট ক্লোরাইড 6 পানি। এই যে লিখলাম। একটা লেখলেই হইছে। ঠিক আছে? নাইলন 6:6 এর সংকেত লিখে এটা কিন্তু আসছে। তাহলে এই সংকেতটা ছিল এই যে এটা। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আমাদের সময় আসছিল। বিক্রিয়াটা আসছিল এই বছর আসছিল ২৩ সালে। তার মানে এই অংশটা তোমরা ভালো করে দেখো, বুঝছো? এই যে এডিপিক অ্যাসিড এবং তোমার কি হেক্সামিথিলিন ডায়ামিন বিক্রিয়া করে নাইলন 6:6 উৎপন্ন করে পলিমেরিক বিক্রিয়ার মধ্যে। ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়াগুলো এগুলো একটু ভালো করে দেখবা, সংকেতগুলো দেখবা, এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে এখানে এই যে সোডিয়াম ইথানয়েড এর আণবিক ভর নির্ণয় করতে বলছে। ওকে। তাহলে এম বের করবো আরকি আমরা। তাহলে কি হবে? দেখো কার্বনের আণবিক ভর 12 তো আছে হচ্ছে একটাই। আর হাইড্রোজেনের কত তোমার? ১ আছে কয়টা? ৩ টা। কার্বন আছে, কার্বন কিন্তু ২ টা আছে। এই যে কার্বন আরেকটা ছিল এখানে তো ২ দিয়ে গুণ করে দিব। তারপরে তোমার কি? অক্সিজেন আছে তোমার, অক্সিজেন ১৬ আছে হচ্ছে ২ টা গুণ করলাম যোগ। সোডিয়াম আছে ২৩ তাহলে আমরা সবগুলো যোগ করলে কত আসে দেখি তো আমরা? ১২ * ২ যোগ ৩ যোগ ১৬ গুণ ২ যোগ হচ্ছে 23 সো আনসারটা 82 আসবে। তাহলে আনসারটা কি? 82 এই যে 82। আচ্ছা তারপরে যে প্রশ্নটা সেটা কি ছিল? যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বুঝছো? যেখানে ΔSM মান মাইনাস দেওয়া আছে -৯০ কিলো জুল। তো বিক্রিয়াটির উৎপাদনের বা উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে এই চাপ কি করতে হবে এবং তোমার তাপমাত্রা কি করতে হবে? ঠিক আছে? এই যে শূন্যস্থান পূরণ করতে হবে আরকি এখানে। তাহলে একটু খেয়াল করো এই যে বিক্রিয়াটা এটার মূল সংখ্যা কত? এখানে ২ মূল আছে, এখানে ২ মূল আছে, তাই না? তার মানে যেহেতু মূল সংখ্যা সমান, তার মানে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ কি? চাপ অপরিবর্তিত করতে হবে। ঠিক আছে? নো চেঞ্জ। এই যে ডেল স্টার একটা কি তোমার হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে এটা হচ্ছে একটা তোমার কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? যদি তোমার তাপমাত্রা কমানো হয় তাহলে হচ্ছে কি উৎপাদে মানে বিক্রিয়া থেকে উৎপাদের দিকে কি হবে তোমার? বিক্রিয়াটা সংঘটিত হবে। অর্থাৎ কি তোমার বাম থেকে ডানের দিকে সাম্যটা হবে। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে তাপমাত্রা হ্রাস করতে হবে এবং চাপ কি করতে হবে? তোমার অপরিবর্তিত করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছিল আমাদের আনসার। এরপর একটা ২০ ছিল। ২ টা বিক্রিয়া দেওয়া আছে। বলছে এখান থেকে XY মান বের করতে হবে। এখানে বিক্রিয়াটা দেখো। সো বিক্রিয়াটা এখানে মিথেন এই যে অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। আর এখানে তোমার কি যে তোমার গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং সামথিং উৎপন্ন হয় আরকি। সো এখান থেকে এই যে এই x এবং y এর মানটা বের করতে বলছে। যে x এর মানটা এবং y এর মানটা বের করতে হইছে। তো আমি জানি এই যে ২ হইতো এটা। x এর মান ২ আর এই যে এখানে তোমার y এর মানটা 6 কারণ গ্লুকোজের সাথে ৬ অণু অক্সিজেন বিক্রিয়া করে তোমার কি হয়? তোমার ৬ অণু কার্বন ডাই অক্সাইড এবং ১২ অণু পানি উৎপন্ন হতো। তাই না? এটা আমরা জানি কিন্তু। ওকে। আর এই যে মিথেনের সাথে এইটা 2 দিলে হচ্ছে এটা মানে হয় আরকি উৎপন্ন হয় আরকি। বা তুমি চাইলে এখানে সমতা করতে পারো। সমতা করে একটু চেক করতে পারবা। 2 দিলে সমতা হবে, নাইলে কিন্তু হবে না। সো এখানে x এর মান 2 অ্যান্ড y এর মান হচ্ছে 6 এইগুলো হচ্ছে আমাদের ছিল আনসার। আর যদি বলতে এর মানটা কত তাহলে কি লিখতা বলো তো? এটা লিখতাম কিন্তু এর মান হইতো তোমার আ ৬ অনু। ঠিক আছে? আর এই b এর মান হইতো তোমার কি ১২। বাট এগুলো চাই না, চাইছে আমার x, y। ঠিক আছে? ওকে। দেন কি বলছে? আচ্ছা এরপর ইংলিশের প্রশ্ন আসছে। সো এগুলো আমি তেমন তোমাদেরকে এক্সপ্লেইন করার প্রয়োজন নাই। তুমি জাস্ট আনসার গুলো দেখো। তাও আমি একটু করতেছি। মাইকেল মধুসূদন দত্ত রোট দ্য ফার্স্ট বাংলা কি? মেঘনা দেবত যে ইয়াটা, এটা কি ইপিক ছিল তাই না? বাংলা ইপিক। ওকে। আচ্ছা এই যে ব্যাকরণ আছে এখানে বলছে কি এই যে হেল্প, এই হেল্প ক্রিয়েট ওয়ার্ড সেন্টিমেন্ট ইন আওয়ার লিবারেশন ওয়ার। সো এখানে হেল্পসটা আসলে কি? ইটস এ ফাইনাইট ভার্ব অথবা কি তোমার কোয়াসিভ ভার্ব হইতে পারে হবে। ঠিক আছে? ওকে দেন ২৩ নাম্বারটা দেখি বলছে কি এখানে রিনা টুক হার ব্রেকফাস্ট এট 7 এই যে এখানে আন্ডারলাইন ছিল আরকি। আন্ডারলাইন ছিল এখানে। এট 7 o'clock in the morning. So 7 o'clock in the morning. So এখানে আন্ডারলাইন যে পার্টটা এটা কি ফ্রেজ? is an adverbial phrase ছিল। ঠিক আছে? আনসারটা ছিল এটা। আচ্ছা I am used to cycle in the morning. So এটা একটা রাইট ইউজ ভার্ব থেকে আসছে। সো used to পরে অলওয়েজ কিন্তু ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে তোমার আইএনজি হবে। তাহলে এটা কি হবে? সাইক্লিং হবে। রাইট? আচ্ছা দেন হচ্ছে আমরা একটু দেখে নিই এরপরটা কি বলছে। ২৫ এটা ছিল তোমার হি স্টার্টেড ইয়ারলি হেয়ার ইয়ারলি ইজ হুইচ পার্টস অফ হিজ স্পিচ ইটস এ অ্যাডভার্ব। ওকে দেন বাংলা প্রশ্ন আসছিল বাংলা ফার্স্ট পেপার থেকে এই যে কবি পরিচিত বা লেখক পরিচিত থেকে আসে বললাম না এই অরণ্য কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে যোগাযোগ উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর
ওই বর্ণটি কোন ধ্বনি? এটা হচ্ছে একটা যৌগিক ধ্বনি, স্বরধ্বনি। ঠিক আছে? তারপরে অনুবাতে দনুবল। এখানে অনু বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই এটা তুমি কম বা অল্প এটা ছিল আনসার। দোনোদরি কি ধরনের সন্ধি? সন্ধি থেকে প্রশ্ন আসছে। এটা কি একটা ব্যতিহার, বহুব্রীহি, সমাসবদ্ধ সন্ধি। ঠিক আছে? বাংলা সেকেন্ড পেপার থেকে দেখো কয়েকটা প্রশ্ন করছে। এন্ড দেন লাস্টে কি বলছে? 35 এটা ছিল একটা তোমার বায়োলজি থেকে বলছে, আমরা আলোক শক্তি ব্যবহার করে একটা ড্যাশ খাদ্য তৈরি করি। কি তৈরি করি? শর্করা খাদ্য তৈরি করি বা তোমার কি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করি। ঠিক আছে? এটা হবে আমাদের আনসার। যাই হোক এগুলো ছিল আমাদের প্রশ্ন 2023 সালের একটা সেটের প্রশ্ন। আর ওই বছর মেইনলি তোমার প্রশ্নটা অনেকটাই থিওরিটিক্যাল টাইপের বেশি হইছে। তো ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো একটু কম ছিল আরকি। তো আশা করি তোমরা পুরা ভিডিওটা দেখছো অনেক ধৈর্য সহকারে। এজন্য তোমাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।